সুপ্রিম কোর্ট বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মহাসচিব জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম তার বক্তব্যে তিনি প্রস্তাবিত বিচারক সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ কমিশনে যে সুপারিশ করেছে সংস্কার কমিশন যে সুপারিশ করেছে এবং সেখানে 9 সদস্যের একটা কমিটি গঠনের কথা বলা হয়েছে বিবেচনার জন্য। এই সুপ্রিম এখানে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের বক্তব্যে কঠোর সমালোচনা করা হয়েছে। তারা বলতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নীতিমালায় কমিশনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বা কোনো আইনজীবী কোনো ব্যক্তিকে যেন এখানে সদস্য রাখা হয়। তারা আরও বলেছেন যে নিম্ন আদালতের বিচারক থেকে 70% বিচারক নিয়োগ করতে হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কোনো বৈষম্যের শিকার হবেন বলে দাঁড়িয়েছে। আমি সম্মান রেখে বলছি যে যেহেতু উনি একজন বিচারক, বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী বিচারক নিয়োগের কথা বলা হচ্ছে। সেখানে রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে নিযুক্ত হবেন। প্রধান বিচারপতি পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন। আমি জানি না তাদের এই বক্তব্য সরাসরি সংবিধানের লঙ্ঘন। আমি মনে করি সংবিধানের প্রতি আস্থাহীনতা, আর বাংলাদেশের সংবিধানের প্রতি আস্থাহীনতা থাকলে একজন প্রজাতন্ত্রের কর্মরত একজন কর্মকর্তা তার পরিবৃত্তি হওয়া উচিত। সংবিধানের প্রতি তারা অনাস্থা। দুই হলো তারা বিচারক, অবশ্যই সম্মান করি নিম্ন আদালতের যারা বিচারক। তার এই বক্তব্য মনে হয় যে তারা বার্গেনিং করছে। সুপ্রিম জুডিশিয়াল যে অ্যাসোসিয়েশন কি বলে অ্যাসোসিয়েশন নাকি অ্যাসোসিয়েশন কি বলছে অ্যাসোসিয়েশন, দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন, দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন। বাংলাদেশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ইজ নট এ ট্রেড ইউনিয়ন বা কোনো বার্গেনিং এজেন্ট না। আমি বিচারক থেকে এরকম বক্তব্য দেশবাসী আশা করে না। আমরা কেউ আইন পেশার সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাও আশা করে না। এই অ্যাসোসিয়েশন ট্রেড ইউনিয়নের ভূমিকা পালন করবে বা বার্গেনিং এজেন্ট হিসেবে ভূমিকা পালন করবে। এইটা মনে হয় ওনার যে চাকরি বিধি অনুযায়ী এটা এক্সিডেড দ্য লিমিটেশন, যে সীমাবদ্ধতা আছে তা অতিক্রম করেছেন। এবং এই সিদ্ধান্তটা শুধু আপনার জুডিশিয়াল সার্ভিস কমিশন, যেটা মাননীয় প্রধান উপদেষ্টা গঠন করেছেন 23 অক্টোবর, সেখানে তারা প্রস্তাব দিবেন সরকার প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে বিচার বিভাগ সংস্কার কমিশন নামে একটা নিম্ন কমিশন গঠন করল। তারা প্রস্তাব দিবেন। সেই প্রস্তাবটা এবং সেটা বাস্তবায়নের জন্য বা সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকার উচ্চ পর্যায়ে মাননীয় প্রধান বিচারপতি তারা সিদ্ধান্ত দেবেন। নিম্ন আদালতের একজন বিচারক উনি কীভাবে বার্গেনিং করেন
আমি বুঝিনি এটা। এই তো বিচারকের নীতিমালা নিয়ে অস্পষ্টতা দীর্ঘদিন থেকে। আপনারা দেখেছেন যে সরকার আসে সেখানে ধরেন একটা যেহেতু নীতিমালা নাই, কোনো আইন নাই, নিয়োগের আইন নাই, এতে কি হয়, জাস্ট এই মানুষের ভালো উপযুক্ত বিচারপতি নিয়োগ হয়, আবার অনেক সময় চিরকুটের মাধ্যমেই রাজনৈতিক চিরকুটের মাধ্যমে বিচারক নিয়োগ হয়। এবং সেটা আমরা সবসময়, আমি নিজে ব্যক্তিগতভাবে আমরা সবসময় বলে আসছি, আইন প্রণয়ন করতে হবে, বিচার নীতিমালা থাকতে হবে। আমরা অবশ্যই চাই যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারক হবে মেধাসম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন এবং সৎ, সের বিচার হবে। তো এটা ধরেন ওইটা লক্ষ্যেই এইটাকে অ্যাটেনশন অ্যাড্রেস করার জন্য কিন্তু এই সংস্কার কমিশন করা হয়েছে। উনি তো এই জুডিশিয়াল সার্ভিস কমিশনের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা তো অ্যাসোসিয়েশন অনেক দীর্ঘদিন থেকে ছিল। তাদের কি অ্যাসোসিয়েশন করার ক্ষমতা আছে? বার্গেনের ক্ষমতা আছে? মনে রাখতে হবে তারা কিন্তু পদান্তে কর্মরত। তারা নট নেসেসারি রাজনৈতিক পোস্ট, বাইরের পোস্ট রাজনৈতিক পোস্ট না, না, এটা হলো ওনার ধারণা করছেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা 15,000 আইনজীবী যাকে নির্বাচিত করবেন সে এখানে বলবেন। সে মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, সে রাজনৈতিক মতাবলম্বী হইতে পারে, না হইতে পারে। এখানে অনেক আছে। এখানে দেখেন আপনার প্রেসিডেন্ট যারা আছেন সবাই কি এত রাজনীতি ভায়াস ছিল? কজন ভায়াস ছিল? বেশিরভাগ ছিল ব্যক্তি সম্পন্ন ছিল। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, সর্বোচ্চ আদালত, সেটা লয়াররা ডিভাইড হতে পারে। বারের ইলেক্টেড পোস্ট কোনো পলিটিক্যাল ডিভাইডেড না। শেষ করি, ডেমোক্রেটিক ওয়েতে পছন্দ থাকলে পছন্দ নেবো, আমি পছন্দ নেব। তো ধরেন আপনার ওনার কোথায় ছিলেন যেসব বিকাশটা ঠিক করে দিত, কার রিমান্ড হবে, রাখেন, কার রিমান্ড হবে, কার জামিন হবে, কার জামিন হবে না, নিয়ন্ত্রণ করতো মন্ত্রণালয়ে বসে। এবং দলীয় পর্যায়ে ঢাকা শহরে কে থাকবে ঠিক করতো গত 15 বছর ঢাকা শহরে। এবং অনেক বিচারের বিরুদ্ধে কারাপশনের অভিযোগ আছে। এই সুপ্রিম কোর্টের মধ্যে 10% ঢাকা কোর্ট হলো সবচেয়ে দেশের সর্বোচ্চ আদালত, রাজধানীর কোর্ট। এটা সুপ্রিম কোর্টে 10% মামলা ঢাকা কোর্ট থেকে আসে না, সব কিছু ঢাকা কোর্টে কিন্তু জামিন হয়ে যেত। বা স্বর্ণ, আপনার দেখেন আমি একটা মামলা করেছি মনে আছে, ওই 6 কেজি স্বর্ণ, এখন তার জামিনের জন্য আসছি। যার সে বলতেছে 6 কেজি স্বর্ণ জামিন কীভাবে দেবো? আমি তো স্বর্ণের জন্য আসিনি, স্বর্ণ তো আমি আগে আমার পক্ষে লাগিয়ে নিয়ে নিয়েছি। তো কীভাবে নিয়েছে? ম্যাজিস্ট্রেট সাহেব দিয়ে দিছে, ম্যাজিস্ট্রেট দিয়ে দিছে, আজ ম্যাজিস্ট্রেট দিয়ে দিচ্ছে, কোথায় শুল্ক দিয়ে দাও, ম্যাজিস্ট্রেট রিলিজ করে দিচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে করে না। তারা সেখান মধ্যে এগুলো করছে অনেকেই। তাদের কোনো বক্তব্য আছে? মোটেও নাই। তারপরে যে সেই সময় যে দুলাল ছিল সচিব, সে তার কর্মকাণ্ড সম্বন্ধে কে না জানে? তারা কোনো বক্তব্য রেখেছে? রাখে নেই। এখন আমরা নিম্ন আদালতের অনেক বিচারক সম্বন্ধে অভিযোগ আছে দুর্নীতির। আজ পর্যন্ত এই সরকার তাদের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সুপ্রিম কোর্টে তো কিছু করেছে, চেষ্টা করছে, কিছু করে নাই। আমি মনে করি এইটা তার বক্তব্যটা মোটর সমালোচনা হয় নাই, বিচারপতি অশ্রদ্ধা হলো। আর এটা হয়েছে, দেখেন আমাদের সেই সিদ্ধান্তটা হয়েছে কিন্তু স্বতন্ত্র বিচার বিভাগ এবং বিচার নিয়োগের কাউন্সিল গঠন ডান প্রান্তে একটা আসছে, বিজ্ঞপ্তি আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা ফুল কোর্ট সিদ্ধান্ত, মাননীয় প্রধান বিচারপতির সিদ্ধান্ত। উনি সুপারিশ করেছেন, এটা সুপারিশ করেছেন। এবং রেজিস্ট্রার 3 জন কর্মকর্তা এবং আইন বিচার বিভাগের সচিবের পক্ষে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তার উপস্থিতিতে প্রস্তাবিত বিচার বিভাগীয় সচিবালয় বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রেজিস্ট্রার সাহেব সেখানের মধ্যে। এবং প্রধান বিচারপতির সেই রোডম্যাপের মধ্যেই এই আপনার ওনার বক্তব্যের মধ্যেই কিন্তু এইসব আছে কীভাবে হবে না হবে।
এবং কাউন্সিলের সদস্যরা হবেন আপিল বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, আপিল বিভাগের প্রবীণতম দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারক, হাইকোর্ট বিভাগের কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক, অধস্থন আদালতের বিচারক হতে দেখেন অধস্থন আদালত নিম্ন আদালতের অধস্থন আদালতের বিচারক হতে হাইকোর্ট বিভাগের বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন এরূপ বিচারকদের মধ্যে হতে কর্মে প্রবীণতম জ্যেষ্ঠ বিচারক তাদের প্রতিনিধিত্ব আছে এখানের মধ্যে প্রস্তাবের মধ্যে রাখো তো ভাই থাকছে। বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম আইনজীবী সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত একজন বিশ্ববিদ্যালয়ের একজন আইন অধ্যাপক এবং 2 জন নাগরিক প্রতিনিধি। ফর দ্য রং তার এই বক্তব্য আমি মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতি অনাস্থা জ্ঞাপন করেছে, বাংলাদেশের আপিল ডিভিশনের সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছে। তা আমি মনে করি তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত, নতুবা আইন অনুযায়ী আমি আশা করি যে আইন মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। ডেফিনেটলি সিমস কন্ডাক্ট অনুরোধ করেন, হ্যাঁ তারা প্রতিবাদ করেছে, অর্থাৎ প্রধান বিচারপতির পদের প্রতিবাদ যে করেছে সে বিচারপতি থাকা উচিত। আপনারা মনে করেন বাংলাদেশ সংবিধানকে অসম্মান যে করেছে তাকে থাকা উচিত। আর আমি আবার বলছি অ্যাসোসিয়েশন তারা করতে পারে কোনো পারিবারিক কল্যাণে কোনো কিছু, সংবিধান নিয়ে কোনো কথা বলার তো এইভাবে কথা বলতে অধিকার তাদের নেই, কোনো সুযোগও নেই মনে করি। আমি নিম্ন আদালতের যে সমগ্র বিচারককে তারা অপমান করেছে, অসম্মান করেছে। উনি যে প্রতিনিধিত্ব করে থাকে সকল বিচারকের, তাইলে নিম্ন আদালতের সকল বিচারককে তারা অসম্মান করেছে না, তাদেরকে মতামত চাওয়ার সুযোগ নেই। তারা কর্মচারী নিয়োগ তার মত বিকজ সংবিধানে বলা আছে তার মতামত দেওয়া মানে সংবিধানের অশ্রদ্ধা জ্ঞাপন করা, তার মত দেওয়া মানে আপিল ডিভিশনের প্রধান বিচারক আপিল ডিভিশনের বিচারপতি অশ্রদ্ধা জ্ঞাপন করা, সুযোগ নেই, অন্যরা বলতে পারবে। আমি মনে করি এখনও বিভিন্ন জায়গায় অনেক বিচারক কিন্তু গত সরকারের প্রেতাত্মা রয়ে গেছে। অনেক নিম্ন আদালতে যেসব বিচারক দুর্নীতিবাজ এই কি জানি ছিল কার কথা বললাম জানি, বিকাশের সঙ্গে যারা কানেক্টেড আছে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য, তদন্ত করানোর জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করে। যদি ওইটা ব্যবস্থা গ্রহণ করা হয় দেখবেন যে অনেক কিছু এসব এত লিমিট ক্রস করবে না। লিমিট তাদের কোনো বক্তব্যতে প্রধান বিচারপতি তারা বলতে পারতো, এসে বলতো স্যার আমাদের যদি এটা করতে পারে, পাবলিকলি বলার সুযোগ তাদের নেই, এটা মনে করি। আবার বলছি দিস ইজ অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব কল্যাণের জন্য হতে পারে। দিস ইজ নট এ ট্রেড ইউনিয়ন, জুডিশিয়াল সার্ভিস কমিশন ইজ নট ট্রেড ইউনিয়ন, সার্ভিস কমিশন অ্যাসোসিয়েশন ইজ নট ট্রেড ইউনিয়ন, দিস এ বার্গেনিং এজেন্ট না। সুতরাং আমি মনে করি এটা সংবিধানের প্রতি অশ্রদ্ধা তাদের জ্ঞাপন, আবার রিপিট করছি। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেই প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের প্রতি অসম্মান জ্ঞাপন। এমনকি প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগ সংস্কার কমিশন করছে তাদের প্রতি অনাস্থায়ী প্রতিফলিত হয়েছে। আমি মনে করি এটা প্রত্যাহার করা উচিত এবং সরকারকে আইন মন্ত্রণালয়কে বলবো যে জিনিস বক্তব্য দিয়েছেন তার ব্যাপারে ব্যবস্থা করে, কারণ সে সকল আইনজীবী দেশের সকল আইনজীবীকে সে অসম্মান করেছে, শুধু সুপ্রিম কোর্টকে নয় সকল আইনজীবীকে অসম্মান করেছে। এবং নিম্ন আদালত দেশের কর্মরত বিচারকরা আছে তাদের প্রতি কিন্তু মিসরিপ্রেজেন্ট করছে, তাদেরকে মিসরিপ্রেজেন্ট করছে, তাদের সম্মানহানি হয়েছে আমি মনে করি। এটি আমার বক্তব্য। এটা দিয়েছেন ওনারা দিয়েছেন, এটা দেখো আমরা কোন এই মুহূর্তে কোনো মত করছি না। সেটা এগুলো সব তো সুপারিশ, সব সুপারিশ তো আলোচনা হবে, আলোচনা হওয়ার পর কি হয় একটু ওয়েট করেন, দেখেন আপনি। আমরা এই পর্যায়ে প্রিমিউচুর পর্যায়ে আমরা সুপ্রিম কোর্ট আলোচনা কোনো মন্তব্য করতে চাই না। অবশ্যই নিন্দনীয়, এবং এটা হলো আমি মনে করি এটা স্যাবোটেজ এটা। এবং এটা আমি আবার বলছি যে অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে
কোনো রকম সাক্ষী হিসাবে এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের বা তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। তবে আমি পাশাপাশি অনুরোধ করি আমাদের মাননীয় প্রধান বিচারপতিকে যে আমাদের এক সুপ্রিম কোর্টের রেকর্ড রুম, সে কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট রেকর্ড রুমে পর্যাপ্ত নিরাপত্তা থাকা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা সুপ্রিম কোর্টের যদি রেকর্ড রুমে কোনো ক্ষতিগ্রস্ত হয় যদি, তাহলে বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হবে, দেশের ক্ষতিগ্রস্ত হবে, বিচার বিভাগ কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং এটার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। সুতরাং আমি অনুরোধ করছি মাননীয় প্রধান বিচারপতিকে এবং সরকারকে আমাদের সুপ্রিম কোর্টের রেকর্ড রুমে যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। এবং যারা সচিবালয়ে কর্মকাণ্ড করেছে অবশ্যই এটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করতে হবে। তবে ওইরকম তদন্ত কমিটি না যে তদন্ত কমিটি বাংলাদেশ ব্যাংকের আপনার রিজার্ভ চুরি হয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু এখনও আসেনি। এটা সময় বেঁধে দিয়ে তদন্ত কমিটি করতে হবে এবং এদের বিরুদ্ধে নজিরবিহীন একদম এটা মানে ধরনের একটা এক্সাম্পলারি পানিশমেন্ট ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনে বিচার বিভাগ সহ সব জায়গায় অতীত সরকারের যারা অতি প্রীতি ছিল, অতি মানে ক্ষয়ের ছিল, ওদেরকে ব্যাপারে গিয়া চিহ্নিত করতে হবে, তাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। ধন্যবাদ।